তো শুরু করছি ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার সম্বন্ধ। সম্বন্ধ বা এটাকে বলা হচ্ছে কি রিলেশন, ঠিক আছে। তো এটি হচ্ছে ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার। তো এই সম্বন্ধ অলরেডি তোমাদের ক্লাস 11 এ পড়ানো হয়েছে। তো তোমরা যারা ক্লাস 11 থেকে 12 এ উঠেছো তো অনেকেরই এই সম্বন্ধের সঠিক জ্ঞান নেই। তো আমি প্রথমে কি করব, ক্লাস 11 এর সম্বন্ধ যতখানি প্রয়োজন তো ঠিক ততখানি আগে করিয়ে নেবো, তারপর ক্লাস 12 এর সম্বন্ধের চ্যাপ্টারে ঢুকবো, ঠিক আছে। তো আমি এরকম ভাবেই যে কটা চ্যাপ্টারে তোমাদের 11 এর নলেজটা আগে পর্যন্ত সেগুলো আমি আগে সংক্ষেপে আলোচনা করে নেবো, দেন আমি ক্লাস 12 এ ঢুকবো, যাতে তোমাদের ক্লাস 11 এ পড়াতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে। তো শুরু করছি সম্বন্ধ, ঠিক আছে, বাকি বলা হচ্ছে রিলেশন। তো এই রিলেশন জানার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি কার্তেশীয় গুণফল, ঠিক আছে। তো রিলেশন আগে জানার আগে আমাদেরকে জানতে হবে কি কার্তেশীয় গুণফল। তো সর্বপ্রথম আমরা হেডিং করছি কি কার্তেশীয় গুণফল, ঠিক আছে, বা কার্টে CARTI কার্টেশিয়ান প্রোডাক্ট। ক্লিয়ার? কার্তেশীয় গুণফল। তো ধরা যাক ক্যাপিটাল এ একটা সেট রয়েছে 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, এবং ক্যাপিটাল বি একটা সেট রয়েছে 5 6 7 8, ঠিক আছে। তো ক্যাপিটাল এ একটা সেট 1 2 3 4 এবং ক্যাপিটাল বি একটা সেট 5 6 7 8, তাই তো। আচ্ছা, তো এ ও বি এর কার্তেশীয় গুণফলকে এ ও বি এর কার্তেশীয় গুণফলকে ক্যাপিটাল এ ক্রস বি আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি মানে এ সেট ও বি সেটের কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি আকারে প্রকাশ করা হয়, এবং এই এ ক্রস বি কি হবে সেটা দেখি। আচ্ছা দেখো, আমি প্রথমে এ সেটটাকে এখানে লিখে নিচ্ছি 1 2 3 4। আচ্ছা, বি সেটটাকে আমি এখানে লিখে নিলাম 5 6 7 8, তাই তো। আচ্ছা, তো দেখো এ সেটের সাথে বি সেটের কার্তেশীয় গুণফল কি হবে, এ সেটে যতগুলি পদ আছে তার প্রত্যেকটি পদের সাথে বি সেটের প্রত্যেকটি পদের একটা করে জোড়া তৈরি হবে। যেমন দেখো 1 এর সাথে 5 এর একটা জোড় তৈরি হবে, 1 এর সাথে 6 এর একটা জোড় তৈরি হবে, 1 এর সাথে 7 এর একটা জোড় তৈরি হবে, 1 এর সাথে 8 এর একটা জোড় তৈরি হবে। অর্থাৎ আমরা এই জোড়গুলোকে কিভাবে লিখবো, 1 5, মানে কি 1 এর সাথে 5 এর একটা দেখো জোড় তৈরি হয়েছে। তারপরে কত বলো, 1 6, 1 7, 1 8। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি হচ্ছে, একইভাবে 2 এর সাথে 5 এর পেয়ার তৈরি হবে, জোড় তৈরি হবে, 2 এর সাথে 6 এর তৈরি হবে, 2 এর সাথে 7 এর তৈরি হবে, আবার 2 এর সাথে কি হবে 8 এর তৈরি হবে। তাহলে এবার জোড়গুলোকে আমরা কি পাচ্ছি, 2 5, 2 6, 2 7, 2 8। একইভাবে কি হবে, 3 এর সাথে 5 এর, 3 এর সাথে 6 এর, 3 এর সাথে 7 এর এবং 3 এর সাথে 8 এর জোড় তৈরি হবে। তাহলে আমরা কি পাবো, 3 5, 3 6, 3 7, 3 8। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি হবে, 4 এর সাথে আবার প্রত্যেকটি পদের একটা করে জোড় তৈরি হবে। তার মানে কি পাবো, 4 5, 4 6, 4 7, 4 8। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ক্রমিত জোড়গুলো পেলাম, তাহলে এর যে সেট, তাহলে সেটা কি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এই যে জোড়গুলোর যে একটা সেট পাচ্ছি, সেই সেটটি কি হচ্ছে এ ও বি সেটের কার্তেশীয় গুণফল, যাকে আমরা এ ক্রস বি আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এই জোড়গুলোকে বলা হচ্ছে ক্রমিত জোড়। কেন, দেখো এই যে দেখো প্রত্যেকটা যে জোড় পেয়েছো তার প্রথম পদটা কি রয়েছে 1, দেখো এতটুকু পর্যন্ত 1 রয়েছে, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত 2 রয়েছে, আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত দেখো প্রথম পদ 3 রয়েছে, আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত দেখো প্রত্যেকটা জোড়ার
প্রথম পদ 4 রয়েছে। এই যে প্রথম পদগুলো সেটা দেখো আমি এ সেট থেকে পাচ্ছি। দেখো কোথা থেকে পাচ্ছি? এ সেট থেকে। তার মানে এই যে জোড়গুলো রয়েছে এই জোড়গুলোর প্রথমটি আসছে হচ্ছে কি এ সেট থেকে এবং দ্বিতীয়টি আসছে কোথা থেকে? বি সেট থেকে। ক্লিয়ার? আচ্ছা, এই কারণে কি বলা হচ্ছে যে এগুলোকে ক্রমিত জোড়। কেন? একটা ক্রমে আসছে, যে প্রথমটা আসবে এ থেকে, দ্বিতীয়টা আসবে বি থেকে। যদি আমরা বি ক্রস এ করতাম তাহলে কি হতো? প্রথম উপাদানটা আসতো বি থেকে, দ্বিতীয় উপাদানটা আসতো কি এ থেকে। অর্থাৎ এখানে একটা ক্রম ম্যাটার করছে, তার জন্য আমরা এই জোড়গুলোকে কি বলছি? ক্রমিত জোড়। তাহলে এ ও বি কার্তেশীয় গুণফলকে আমরা এ ক্রস বি আকারে প্রকাশ করছি এবং এ ক্রস বি মানে কি হচ্ছে? এ সেটের প্রত্যেকটি পদের সাথে বি সেটের প্রত্যেকটি পদের ক্রমিত জোড়গুলোর সেট। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা দেখো, এইটাকে আমি এইভাবেও লিখতে পারি। দেখো আমরা এটা কিসে রয়েছে? রস্টার পদ্ধতি। যে সেট প্রকাশ করার দুটো পদ্ধতি থাকে, একটা রস্টার পদ্ধতি, একটা হচ্ছে গিয়ে সেট বিল্ডার পদ্ধতি। তো রস্টার পদ্ধতিকে আমরা কিভাবে লিখি? যখন সেটের পদগুলো আমাদের জানা থাকে, যে দেখো সেটের পদগুলোকে এখান থেকে শুরু করে এত পর্যন্ত সেটের পদগুলো পরপর লিখে দিলাম, লিখে দিয়ে জাস্ট ওটাকে দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দাও, হয়ে গেল রস্টার পদ্ধতিতে প্রকাশ। এবার দেখো, যখন এবার মনে করো এক্ষেত্রে ধরো এখানে যেমন কি দেখো 16টা পদ পেয়েছে। দেখো একের জন্য 4টে, 2-এর জন্য 4টে, 3-এর জন্য 4টে, 4-এর জন্য 4টে, তাহলে 4টে 4টে করে 4 বার পেয়েছি। তো 4 4 16টা পদ পেয়েছি। ক্লিয়ার? এবার দেখো পদ সংখ্যা মনে করো এ সেটে আছে 10টা, বি সেটে আছে 10টা, তাহলে কত হবে? একটার জন্য 10টা, তাহলে 10টার জন্য কত হবে? 10 গুণ 10 100টা। তখন কিন্তু আমাদের এই 100টা পদ লেখা সম্ভব হলেও সেটা কিন্তু সময় সাপেক্ষ হয়ে পড়বে। তো তখন নিশ্চয়ই আমরা এই পদ্ধতিটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে বিকল্প কি পদ্ধতি আছে যার দ্বারা আমরা একই জিনিসকে প্রকাশ করতে পারি? সেটাই কি সেট বিল্ডার পদ্ধতি। সেটা কি দেখো কিভাবে লিখবো? তো সেটের পদগুলো কিরকম রয়েছে দেখো, একটা করে ক্রমিত জোড়, তাই না? তাহলে কি লিখবো? সেটের পদগুলোকে আগে লিখলাম। তো সেটের পদগুলোকে যে আকারটা নিচ্ছে ক্রমিত জোড় সেটাকে আমি লিখলাম। তারপরে কি লিখবো? সাচ দ্যাট। এবার এই পদগুলো কি ধর্ম মেনে চলছে? যে প্রথমটা আসছে দেখো দেখো এ থেকে, তাহলে কি লিখবো? এক্স বিলংস টু এ। পরেরটা আসছে কোথা থেকে? বি থেকে, তাহলে ওয়াই বিলংস টু বি। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এ ও ক্রস বি। ক্লিয়ার? তাহলে তোমরা এই জিনিসটা ভিডিও পজ করে টুকে নাও। তাহলে এটাই হচ্ছে গিয়ে কি এ ও বি সেটের কার্তেশীয় গুণফল। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা তোমরা ভিডিও পজ করে টুকে নাও। আচ্ছা, এরপরে হেডিং করো কার্তেশীয় গুণফলে পদ সংখ্যা। ঠিক আছে? তো ধরা যাক এ সেটে পদ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে গিয়ে সাপোজ মনে করো স্মল পি। তাহলে এ সেটে পদ সংখ্যা, তাহলে সেটের পদ সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করি? এ এন লিখে। ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? অর্থাৎ এন এ ইকুয়াল টু কত হবে? পি। ক্লিয়ার? কেন? দেখো এ সেটে পদ সংখ্যা, কোন সেটের পদ সংখ্যাকে আমরা এইভাবে সূচিত করি এন অফ এ। তার মানে কি এ সেটে কতগুলি পদ রয়েছে। আবার ধরা যাক বি সেটে পদ সংখ্যা হচ্ছে গিয়ে সাপোজ কিউ, অর্থাৎ এন অফ বি কত পাবো? আমরা কিউ পাবো। ক্লিয়ার? আচ্ছা দেখো এ সেটে পদ সংখ্যা যে পি, বি সেটে পদ সংখ্যা যে কিউ। ঠিক আছে? তাহলে আমাদের এ ও বি এর কার্তেশীয় গুণফল মানে এটা। তাহলে এটাতে পদ সংখ্যা বোঝানোর জন্য কি লিখবো? জাস্ট এটাকে ব্র্যাকেট করে এন। কেন? এ ক্রস বি কি একটা সেট পাচ্ছি, তো সেটের পদ সংখ্যা আমরা কিভাবে সূচিত করি? এন অফ এ ক্রস বি। তাহলে দেখো কি হবে, দেখো এখানটাতে কটা পদ রয়েছে? পি খানা। তাহলে আর এখানে কতগুলো পদ রয়েছে? কিউ খানা। তাহলে এখানে হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে পি খানা, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে কিউ খানা। তাহলে দেখো এর একটার জন্য কিউটা অর্ডার পেয়ার পাবো, এর একটার জন্য আরো কিউটা, এর একটার জন্য কটা? আরো কিউটা। তাহলে আমরা এগুলোকে যোগ করে দিই, কিউ প্লাস কিউ প্লাস কিউ, কতগুলো পাবো? দেখো এখানে কতগুলো পদ রয়েছে? পি খানা। তাহলে একটার জন্য কিউ খানা, আবার একটার জন্য কিউ খানা, আবার একটার জন্য কিউ খানা, তাহলে এরকম করে কতগুলো পি পাবো? এখানে কতগুলো পদ রয়েছে? পি খানা। তাহলে দেখো কতগুলো পি পাবো? আপ টু পি সংখ্যক, পি সংখ্যক। তাহলে কত আসছে বলো? পি কিউ, তাই না? কেন? দেখো আমরা যদি পি খানা কিউ যোগ করি তাহলে কত পাবো? পি কিউ।
ক্লিয়ার? না বোঝা গেল? তাহলে এটা হচ্ছে গিয়ে কত বলো, পি কিউ। তাহলে পি কিউ, যেমন আগের উদাহরণে দেখো আমি এ সেটে পদ সংখ্যা নিয়েছিলাম 4টে এবং বি সেটে পদ সংখ্যা নিয়েছিলাম হচ্ছে গিয়ে কত বলো, 4টে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি তে আমি কতগুলো পদ পেয়েছিলাম বলো, 16টা। ঠিক একইভাবে ব্যাপারটাকে আমি জেনারেলাইজ করলাম, যদি এ সেটে পদ সংখ্যা পি খানা আর বি সেটে পদ সংখ্যা কিউ খানা হয়, তাহলে এ ক্রস বি তে পদ সংখ্যা কতগুলো হচ্ছে, পি ইন্টু কিউ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমি একটা উদাহরণ করি, একটা কোশ্চেন করি। কিউ, ঠিক আছে, তো এ ইকুয়াল টু 1 2 ও বি ইকুয়াল টু এ বি সি হলে এ ক্রস বি তে পদ সংখ্যা নির্ণয় করো, অথবা আমি বলতে পারি কি, হলে এন অফ কত। তাহলে কত হবে দেখো অ্যান্সার, এন অফ এ ক্রস বি, তাই তো? তার মানে কি, এ ও বি এর কার্তেশীয় গুণফলের পদ সংখ্যা। তাহলে এখানে কটা পদ আছে, দুটো, আর এখানে কটা পদ আছে, তিনটে। তাহলে 2 গুণ 3 6। দেখো করে, তোমরা করে দিতে দেখে নিতে পারো। দেখো 1 এর সাথে কি হবে, এ, দেখো এখানে 1, এখানে 2, এখানে এ, এখানে বি, এখানে সি। তাহলে 1 এর সাথে কত, এ, 1 এর সাথে হবে বি, 1 এর সাথে সি, আবার কত হবে, তাহলে তিনটে হয়ে গেল। আবার 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 2 এর সাথে সি, তাহলে কটা হলো, আরো তিনটে, অর্থাৎ 3 প্লাস 3 6টা, বা 2 গুণ 3 6 খানা। ঠিক আছে, তাহলে শিখলাম আমরা কার্তেশীয় গুণফল, তারপর শিখলাম কার্তেশীয় গুণফলে পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে ভিডিও পজ করে এইটুকুনি জায়গা তোমরা আগে লিখে নাও। আচ্ছা, তো এবার শুরু করছি সম্বন্ধ বা সম্পর্ক, তাই তো? তো দেখো সম্বন্ধ বা সম্পর্ক সম্বন্ধে তোমরা আগে থেকেই অবগত যে সম্পর্ক বা সম্বন্ধ কি, যে একজনের সাথে আরেকজনের একটা কি সম্পর্ক বোঝাচ্ছে, তাই তো? তো এই জিনিসটা তোমরা ভালো মতো বোঝো। ঠিক আছে, তো এবার আমি কি করছি, তো ম্যাথামেটিক্স এর সম্পর্ক বোঝার জন্য আমি দুটো এক্সাম্পল কনসিডার করছি। ঠিক, একটা এক্সাম্পল কনসিডার করছি। ঠিক আছে, তো সে কি এক্সাম্পল, ধরা যাক আমি দুটো সেট নিলাম, এ একটা সেট। ঠিক আছে, তো এ সেটে কারা কারা আছে, দেখো দশরথ হচ্ছে কি রাম আর লক্ষণের পিতা, আর ওদিকে রাবণ হচ্ছে মেঘনাথের পিতা। তো দেখো এ সেটটাকে আমি কনসিডার করলাম দশরথ আবার রাবণ। ঠিক আছে, আচ্ছা বি একটা সেট কনসিডার করলাম, তাহলে সেটা কি হবে দেখো, রাম, লক্ষণ, আরেকটা হচ্ছে গিয়ে মেঘনাথ। ঠিক আছে, তাহলে এ আর বি আমি দুটো সেট কনসিডার করলাম। এ সেটটা হচ্ছে দশরথ রাবণ, আবার বি হচ্ছে গিয়ে রাম লক্ষণ মেঘনাথ। তো স্পষ্টতই বোঝা যাচ্ছে, দেখো দশরথ কার পিতা, রাম ও লক্ষণের পিতা, আবার রাবণ কার পিতা, মেঘনাথের পিতা। তাহলে বোঝা যাচ্ছে যে এ সেটের যে পদগুলি রয়েছে, বি সেটের পদগুলির সহিত তার পিতার সম্পর্ক রয়েছে। না বোঝা গেল না, যে এ সেটের পদগুলি কি হচ্ছে, বি সেটের পদগুলির পিতা, অর্থাৎ আমরা বলতে পারি এ সেটের পদগুলির সহিত বি সেটের পদগুলির এক পিতার সম্পর্ক রয়েছে। তো স্পষ্টতই এ সেটের পদগুলির সহিত সাথে বি সেটের পদগুলির পিতার সম্পর্ক আছে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো পিতার সম্পর্ককে আমি আর দ্বারা প্রকাশ করছি। তাহলে পিতার সম্পর্ককে আমরা কি লিখছি, আর। যদি পিতার সম্পর্ককে আর দ্বারা প্রকাশ করা হয়, তবে দেখো আমরা কি লিখতে পারি, দশরথ রামের পিতা। তো দেখো আমি এই যে পিতার সম্পর্ক, এটা বোঝানোর জন্য আমি কি লিখেছি, আর দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি কি লিখতে পারি, দশরথ রামের পিতা। তাহলে এখানে রামের পিতা না লিখে কি লিখলাম, দশরথ আর রাম।
কেন আমি প্রথমে উল্লেখ করে দিয়েছি যে আর মানে কি একটা পিতার সম্পর্ক বোঝাচ্ছে। আবার পরে কি উল্লেখ করতে পারে, দশরথ লক্ষণেরও পিতা, তাহলে দশরথ কি বল, দশরথ আর লক্ষণ। ক্লিয়ার? তারপরে কি আবার রাবণ হচ্ছে গিয়ে মেঘনাথের পিতা, তাহলে কি লিখতে পারি, রাবণ আর মেঘনাথ। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমরা এরকম ভাবে 3 জোড়া সম্পর্ক পেলাম। ঠিক আছে, দশরথের সাথে দশরথ রামের পিতা, দশরথ লক্ষণের পিতা, রাবণ মেঘনাথের পিতা। ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এটুখানি জিনিস আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এইবার দেখো আমি কি করলাম, এই আর অক্ষরটাকে আর লিখলাম না। আর অক্ষরটাকে যদি আমরা না লিখে আমরা কি করলাম, এই যে 3 জোড়া সম্পর্ক পেয়েছি, প্রত্যেক সম্পর্ককে আমরা কি করলাম, ক্রমিত জোড়া করে লিখলাম। তার মানে কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দশরথ কমা রাম, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দশরথ কমা লক্ষণ, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রাবণ কমা মেঘনাথ। তাহলে আমরা দেখবো 3টে ক্রমিত জোড় পাচ্ছি। এই ক্রমিত জোড়কে আমরা একটা সেট আকারে লিখলাম। ঠিক আছে, তো বোঝা গেল আমার কথা, যে আমি এই আর অক্ষরটি না লিখে এই 3 জোড়া সম্পর্ককে আমি কি করছি, ক্রমিত জোড় আকারে লিখছি। ঠিক আছে, তো দেখো এখন আর অক্ষরটির পরিবর্তে উপরিউক্ত সম্পর্ককে ক্রমিত জোড় আকারে লিখে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, ভালো মতো বোঝো। দশরথ, ঠিক আছে, কমা রাম, তারপর দশরথ কমা লক্ষণ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে রাবণ মেঘনাথ, তাই তো? তাহলে এরকম ভাবে আমরা 3 জোড়া কি পেলাম, ক্রমিত জোড় পেলাম। এবার এই ক্রমিত জোড়ের সেটটাকে নিয়ে নিচ্ছি। তাহলে ক্রমিত জোড়ের আমরা কি করলাম, সেট তৈরি করলাম। আর এই সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, আর দ্বারা প্রকাশ করছি। কেন? আর দেখো, আর মানে কি পিতার সম্পর্ক, তার মানে কি এই আরে কোন কোন ক্রমিত জোড়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে পিতার সম্পর্ক রয়েছে। দেখো আমার এখানে কিন্তু দশরথের সাথে মেঘনাথের কোনো রকম ক্রমিত জোড় নেই, আছে নেই, বা রাবণের সাথে রাম বা রাবণের সাথে লক্ষণের কোনো ক্রমিত জোড় নেই। তাহলে আমি এখানে কি করলাম, যে এই যে 3 জোড়া পিতার সম্পর্ক পেয়েছি, এবার এই সম্পর্ক থেকে আর উঠিয়ে দিয়ে তাদেরকে বরং আমরা কি করলাম, যে ক্রমিত জোড়া আকারে লিখলাম, মানে কি এক জোড়া জোড়া আকারে প্রকাশ করলাম। তাহলে ওই জোড়ায় কে কে থাকবে, যাদের মধ্যে পিতার সম্পর্ক রয়েছে, যেমন কি দশরথের সাথে রাম, দশরথের সাথে লক্ষণ, রাবণের সাথে মেঘনাথ। ঠিক আছে, আর এই সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, আর দ্বারা। কেন? আর মানে কি, যে আর মানে হচ্ছে কি পিতার সম্পর্ক। তাহলে এই আরেতে কোন ক্রমিত জোড়গুলো অন্তর্ভুক্ত হবে, যাদের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে, পিতার সম্পর্ক। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা একটা কি পেয়ে গেলাম, একটা সম্পর্ক। সেই সম্পর্ক মানে কি, সম্পর্কটা কি, পিতার সম্পর্ক। এবং এই পিতার সম্পর্ক দেখো একটা কি দিচ্ছে, একটা সেট দিচ্ছে। তাহলে পিতার একটা, তাহলে কি বলতে পারি, এই যে পিতার সম্পর্ক, এটা কি একটা সেট। তাহলে পিতার সম্পর্ক না হয় অন্য কোনো সম্পর্কও থাকতে পারে, তাহলে সেটাও কি একটা সেটই আমাকে দেবে। তাহলে এখান থেকে ক্লিয়ার যে রিলেশন বা সম্বন্ধ এক প্রকারের কি সেট। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এখন দেখো যে আমি যদি এ ক্রস বি বার করতাম, তাহলে কি কি পেতাম, দশরথের সাথে রাম পেতাম, দশরথের সাথে লক্ষণ পেতাম, দশরথের সাথে মেঘনাথ পেতাম, আবার কি পেতাম, রাবণের সাথে রাম, রাবণের সাথে লক্ষণ, রাবণের সাথে মেঘনাথ। তাহলে এরকম ভাবে এ ক্রস বিতে আমি 6টা ক্রমিত জোড়া পেতাম। তাহলে ওই ক্রমিত জোড়া দেখো এই 3টেও থাকতো। তাহলে আমরা কি বলতে পারি, আর এতে যে পদগুলো রয়েছে সেগুলো এ ক্রস বিতেও রয়েছে। তাহলে এরকমটা যদি হয়, তাহলে আমরা তাকে কি বলে থাকি, উপসেট, তাই না? তাহলে আমি কি বলতে পারি, এই সম্পর্ক যেটা একটা সেট প্রকাশ করছে, সেটা বেসিক্যালি কি এ ক্রস বি এর উপসেট। তাহলে আমি লিখতে পারি যে উপরের আলোচনা থেকে স্পষ্ট যে আর is a subset of A cross B।
ঠিক আছে, তাহলে কি দেখলাম যে রিলেশন বা সম্পর্ক হচ্ছে গিয়ে কি এ ও বি কার্তেশীয় গুণফলের কি একটা উপসেট। এরকম ভাবে দেখো যে এ ক্রস বি এর অনেকগুলো উপসেট সম্ভব। কতগুলো আমি শিখিয়েছিলাম, যদি মনে করো এ ক্রস বি তে এন খানা উপাদান রয়েছে, তাহলে এ ক্রস বি এর কতগুলো সেট উপসেট সম্ভব, 2 n খানা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এ ক্রস বি এর কতগুলো উপসেট পাবো, 2 n খানা পাবো কি পাবো না, যদি এ ক্রস বি তে n খানা পদ থাকে। তাহলে দেখো এ ক্রস বি তে যদি n খানা পদ থাকে, তাহলে এ ক্রস বি এর কতগুলো উপসেট সম্ভব, 2 n খানা। আর প্রত্যেকটা উপসেটকে কি বলা হচ্ছে, একটি সম্পর্ক। যেমন এখানে কি সম্পর্ক পেলাম, পিতার সম্পর্ক। ঠিক এরকম ভাবে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে। তো মোদ্দা কথা যে এ ক্রস বি এই কার্তেশীয় গুণফলের প্রত্যেকটা উপসেটকে আমরা কি বলে থাকছি, যে একটি করে কি একটা হচ্ছে গিয়ে সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো সম্পর্ক মানে আমরা কি বলতে পারি, তো সম্পর্ক হচ্ছে কি জাস্ট কি এ ক্রস বি মানে এ ও বি সেটের কার্তেশীয় গুণফলের এক একটি উপসেট। ঠিক আছে, তো ক্লিয়ার? তাহলে এই জিনিসটা টুকে নাও, তারপরে আমরা সম্বন্ধের সংজ্ঞা লেখাবো। তাহলে সম্বন্ধের সংজ্ঞা দেখো অলরেডি আমরা বুঝে গেছি। তো সম্বন্ধ মানে কি, যে সম্বন্ধ হলো এ ও বি কার্তেশীয় গুণফলের একটি উপসেট। ঠিক আছে, এরকম ভাবে যে কোনো উপসেটকে আমরা কি বলবো, এক একটা সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জায়গাটা প্রথমে লিখে নাও, তারপরে আমি সম্বন্ধের সংজ্ঞা লিখবো। তো তোমরা ভিডিও পজ করে আগে লেখা ওটা। আচ্ছা, তো এরপরে হচ্ছে গিয়ে সম্বন্ধের সংজ্ঞা। ঠিক আছে, তো সম্বন্ধের সংজ্ঞায় কি বলছে, যদি এ ও বি দুটি অশূন্য সেট হয়, যদি এ ও বি দুটি অশূন্য সেট হয়, মাথায় রাখতে হবে এ ও বি কি দুটি অশূন্য সেট। কেন, দেখো অশূন্য সেট যদি না মানে যদি শূন্য সেট হয়, তাহলে এ ক্রস বি যখন করবো এতে তো কোনো পদই নেই, তাহলে কোনো কার্তেশীয় গুণফলে কোনো পদ পাবোই না। তাহলে ফার্স্টে আমাদের কি করে জানতে হবে, এ ও বি দুটি অশূন্য সেট হয়, তবে এ ক্রস বি কার্তেশীয় গুণফলের যে কোনো উপসেটকে একটি কি এ থেকে বি তে সম্বন্ধ বলা হয়। দেখো কার উপসেট, এ ক্রস বি, তাহলে সম্বন্ধটা কি বলবো, এ থেকে বি তে একটি সম্বন্ধ। যদি আমরা দেখতাম সি ক্রস ডি, তাহলে কি বলতাম, সি থেকে ডি তে সংজ্ঞাত একটি সম্বন্ধ, বা সি থেকে ডি তে সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে এতখানি পর্যন্ত আমরা বুঝতে পেরেছো যে কি এ ক্রস বি কার্তেশীয় গুণফলের যে কোনো উপসেটকে এ থেকে বি তে একটি সম্বন্ধ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর এটি আর সাচ দ্যাট এ টু বি আকারে প্রকাশ করা হয়। এটা কি আকারে প্রকাশ করা হয়, এ টু বি আকারে প্রকাশ করা হয়। ক্লিয়ার? যদি সি থেকে সি ক্রস ডি এর উপসেট হতো, তাহলে কি লিখতাম, আর সাচ দ্যাট সি টু ডি। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, প্রকাশ করা হয় যদি এইটুখানি, তাহলে ক্লিয়ার। আচ্ছা এবার দেখো কি বলছে, যদি এ কমা বি বিলংস টু আর হয়, মানে দেখো আমরা এই যে এর আগের উদাহরণে আর একটা সম্পর্ক পেয়েছিলাম, সেখানে কে কে ছিল, দশরথ রাম, দশরথ লক্ষণ, রাবণ মেঘনাদ। তাহলে দেখো আমরা বলতে পারি দশরথ কমা রাম আর সম্পর্কের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে সেটাই বলছে, যদি এ কমা বি মানে ক্রমিত জোড় এ কমা বি আর সম্পর্কের অন্তর্ভুক্ত হয়, তবে সেটাকে আমরা কি লিখবো, এ আর বি, মানে এটাকে আমরা কি লিখবো, দশরথ আর রাম। ক্লিয়ার? যেটা আমি অলরেডি দেখিয়েছি তোমাদেরকে। তো দশরথ আর রাম। ঠিক আছে, তাহলে এ কমা বি বিলংস টু যদি আর হয়, তবে তা এ আর বি আকারে লেখা হয়, এবং বলা হয় এক্ষেত্রে কিভাবে বলবো আমরা, এ বি এর সাথে সম্পর্কিত। তাহলে এ বি এর সাথে সম্পর্কিত, সেটা যদি পিতার সম্পর্ক হয় তাহলে বলবো পিতার সম্পর্ক আছে, যদি অন্য কোনো সম্পর্ক হয় তাহলে আমরা বলবো সেই সম্পর্ক আছে। তো মোদ্দা কথা আমাদের এই ক্রমিত জোটটা এই সম্পর্কের অন্তর্গত হয়েছে, মানে নিশ্চয়ই এই ক্রমিত জোটটা যে সম্পর্কের কথা বলেছে সেটা মেনে চলছে। যেমন উদাহরণে আটটা কোন সম্পর্কের কথা বলেছিল, পিতার সম্পর্ক। তার জন্য তো দশরথ আর রাম যখন লিখেছিলাম, তা কেন লিখেছিলাম, দশরথ আর রাম কি সম্পর্ক মেনে চলছে, পিতার সম্পর্ক। ঠিক আছে, তাহলে যদি এ কমা বি বিলংস টু আর হয়, তবে তা এ আর বি আকারে লেখা হয়, এবং বলা হয় এ বি এর সাথে সম্পর্কিত। ক্লিয়ার? আচ্ছা, আবার এ কমা বি ডাজ নট বিলংস টু আর হলে মানে কি একটা ক্রমিত জোড় নেই, তার মানে কি এ বি এর সাথে সম্পর্কই নেই। যেমন দেখো আমি রাবণের সাথে রামের কোনো সম্পর্ক লিখেছি, যদিও শত্রুতামির সম্পর্ক রয়েছে, তবে কি আমাদের সম্পর্কটা কি বলেছে, পিতার সম্পর্ক। তো পিতার সম্পর্কটাকে মেনে চলছে, মেনে চলেনি, তার মানে কি আমরা সেই কারণে লিখিনি রাবণ রাম। তার মানে কি এ কমা বি ডাজ নট বিলংস টু আর হলে তবে তা কি লিখবে, এ আর নট বি, মানে এখানে কি হবে, দশরথের সাথে যেমন কার সম্পর্ক নেই, মেঘনাদ।
ঠিক আছে, তাহলে এখানে কি হবে মেঘনাদ, আমি মেঘ লিখে দিলাম, তাহলে এরকম লিখবে, তাহলে সেটাকে কি লিখবো আর লিখে আমি কেটে দেবো। ঠিক আছে, তবে তা এ আর নট বি আকারে লেখা হয় এবং কি বলা হয় এ বি এর সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে কি তোমাদের সম্বন্ধের সংজ্ঞা। ঠিক আছে, তো এখন ভিডিওটা পজ করে লিখে নাও, লিখে নিয়ে একবার রিডিং পড়ো, দেখো কোনো জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিও ব্যাক করে তোমরা আবার এই জিনিসটাকে বোঝো। ঠিক আছে, দেখো সম্বন্ধের সঙ্গে কোনো রকম অসুবিধা রয়েছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, তো ভিডিও পজ করে আগে সম্বন্ধের সংজ্ঞাটা লেখো। আচ্ছা, তো এরপর হচ্ছে গিয়ে সম্বন্ধের কয়েকটি উদাহরণ। তো ফার্স্টে আমরা দুটো সেট কনসিডার করছি, a ইকুয়াল টু 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা বি একটা সেট কনসিডার করছি 5 6 7 8। ঠিক আছে, আচ্ছা তো দেখো ফার্স্টে আমি একটা রিলেশনের কথা বললাম R1, এটা কোথা থেকে কোথায় সংজ্ঞাত, এ থেকে বি তে সংজ্ঞাত। এর মানেটাই কি যে এই যে রিলেশনটা পাবো সেটা কার উপসেট হবে, এ ক্রস বি এর উপসেট হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার সম্বন্ধটা কিভাবে সংজ্ঞাত, মানে কি শর্ত মেনে চলছে বা কি সম্পর্ক রয়েছে সেটার কথা উল্লেখ করছে। তো প্রথম দেখো আমরা কি লিখবো, ক্রমিত জোড় x, y such that। ঠিক আছে, তারপর কি হবে, এক্সটা কোথা থেকে আসবে, এ থেকে, কেন আরো এ থেকে বি তে একটি সেট, তাহলে এ ক্রস বি এর উপসেট, তার মানে এক্স কমা ওয়াই, এক্সটা আসবে এ থেকে আর ওয়াইটা আসবে বি থেকে। এগুলো এইমাত্র আমি পড়ালাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং কি বলছে এক্স গ্রেটার দেন ওয়াই। ক্লিয়ার? এক্স গ্রেটার দেন ওয়াই। তো দেখো আমরা এখানে কি পাবো, যে দেখো এক্স এ থেকে আসবে, ওয়াই বি থেকে আসবে এবং কি মেনে চলবে, এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে কি প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হবে। তো দেখো আমি প্রথমে একটা একটা করে এ থেকে একটা নেবো, বি থেকে একটা নেবো, এরকম করে চেক করবো। মনে করো 1 নিয়েছি, 1 এর জন্য 5 কে নিয়েছি, তাহলে কি 1 গ্রেটার দেন 5 হচ্ছে, প্রথমটা দ্বিতীয়টা থেকে বড় হচ্ছে না। আবার 1 এর জন্য 6 হবে, 1 এর জন্য 7, 1 এর জন্য 8, কোনোটাই এই শর্ত মেনে চলছে, তাহলে 1 এর জন্য কিছু পেলাম না। একইভাবে দেখো 2 এর জন্য 5 6 7 8 কোনোটাই পাবো না, মানে এখানটাতে কোনোটাই পাবো না। কেন? আমাদের প্রথম যে পদটা সেটা কোথা থেকে আসছে, এ থেকে, আর দ্বিতীয় পদটা কে থেকে আসছে, কোথা থেকে আসছে, বি থেকে। তাহলে দেখো সম্পর্ক, মানে সম্পর্কটা কি বলেছে, এক্স এর মান ওয়াই এর থেকে বড় হবে, যেটা পাবোই না কোনোটা, তাহলে এটা কত হবে 5। তাই তো? তো ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তো রিলেশনটা কি ফাই, তার মানে কি এ সেটের কোনো পদের সাথে বি সেটের কোনো পদের কোনো সম্পর্ক নেই। আর এই যখন এই রকম সম্বন্ধকে কি বলা হয়, শূন্য সম্বন্ধ, মানে কি এ সেটের কোনো পদের সাথে বি সেটের কোনো পদের সম্পর্ক নেই। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এটুখানি হয়ে গেল। আচ্ছা, এরপর আরো দু তিনটে সম্পর্ক নেব আমরা। তো R2 such that, R2 such that A to B, ক্লিয়ার, মানে আবার A ক্রস B এর উপসেট। তাহলে R2 সম্পর্কটা কি বলছে, x, y such that x belongs to A, y belongs to B এবং y গ্রেটার দেন x। এবার কি বলছে, দ্বিতীয়টা প্রথমটার থেকে বড়, তাহলে দেখো 1 নি 5 নি, কেন, দ্বিতীয়টা প্রথমটার থেকে বড়, 1 এর জন্য 6 হবে, 1 এর জন্য 7 হবে, 1 এর জন্য 8 হবে। তাই তো? কেন? আমাদের শর্তটা কি বলেছে, দ্বিতীয়টা প্রথমটার থেকে বড়, তাহলে 1 5 যখন নিচ্ছি দেখো, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে বড়। আবার 1 এর জন্য 6 নেব, 1 এর জন্য 7 নেব, 1 এর জন্য 8 নেব। আবার দেখো 2 এর জন্য প্রত্যেকটা সম্ভব, কেন, 2 5, 5 2 এর থেকে বড়, 2 6, 6 2 এর থেকে বড়, 2 7, 7 2 এর থেকে বড়, 2 8, 8 2 এর থেকে বড়। তাহলে কি পাচ্ছি বলো, 2 5, 2 6, 2 7, 2 8। ঠিক আছে, আবার 3 এর জন্য সম্ভব, তাহলে কত আসছে বলো, 3 5, 3 6, 3 7, 3 8, 4 5, 4 6, 4 7, 4 8। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমি R2টা পেয়ে গেলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এটুখানি হয়ে গেল। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে দেখো এই যে R2টা সেটটা পেয়েছি, এই R2 আর A ক্রস B করলে যেটা পেতাম দুটোই সমান, তাহলে এটা বেসিক্যালি কি কার সমান, A ক্রস B এর সমান। ঠিক আছে, তো এইরকম সম্বন্ধকে, মানে কি A ক্রস B এর সাথে সমান, তাহলে এরকম সম্বন্ধকে কি বলা হয়, সার্বিক সম্বন্ধ। ক্লিয়ার? আচ্ছা, এরপর 3 নাম্বার এক্সাম্পল নিচ্ছি, R3 such that A to B। ক্লিয়ার?
আচ্ছা, তো রিলেশনটা নিচ্ছি R3 ইকুয়াল টু x, y such that x belongs to A, y belongs to B, আর বলছে হচ্ছে কি y ইকুয়াল টু x প্লাস 3। এরকম ভাবে সম্বন্ধটা রয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, যদি আমি x এর মানটা কত বসাই 1 বসাই, তাহলে কত পাবো 1 প্লাস 3 4, তো y এর মান 4। তো দেখো y তো b থেকে আসে, b তে 4 বলে কোনো উপাদানই নেই, তার মানে 1 এর সাথে কোনো রকম ক্রমিত যোগ তৈরি হবে না। তারপর দেখো 2 বসালে কত আসছে, 2 আর 3 5, এই যে 5 আছে, তাহলে 2,5 হবে, 2,5। তারপরে কত আসছে 3 বসাই, 3 প্লাস 3 করলে কত হবে বলো 6, তাহলে 6ও আছে। 4 বসাই, এই যে 4 বসাই, 4 বসালে কত আসছে 7 আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো। তারপরে আরেকটা উদাহরণ নিই, R4 such that A to B, ক্লিয়ার। এবং সম্পর্কটা বলছে R4 ইকুয়াল টু x, y such that x belongs to A, y belongs to B এবং y ইকুয়াল টু x প্লাস 4। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো, x এর মান কত হচ্ছে বলো, যদি আমি 1 বসাই তাহলে কত পাবো, 1 আর 4 5 পেয়ে যাবো, তাই তো। তাহলে 1 এর সাথে 5, 2 বসালে কত পাবো 6 পাবো, 2,6। 3 বসালে কত পাবো 7 পাবো। ঠিক আছে, 4 বসালে কত পাবো 8 পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের চারটে সম্পর্ক, আমি আরো এক্সাম্পল দিলাম। তাহলে এই চারটে সম্পর্ক তোমরা ভালো মতো লিখে নাও, এবং এখান থেকে দেখো তোমাদেরকে সবসময় এই আকারে দেওয়া থাকবে, তো এই আকার থেকে কিভাবে আমরা উপাদানগুলো পাবো সেটাও কিন্তু একটা আইডিয়া তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই চারটে উদাহরণকে খুব খুব ভালো মতো তোমরা স্টাডি করো। ঠিক আছে, যদি কোনো রকম অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে ভিডিও পজ করে এইটুকু চারটে উদাহরণ লিখে নাও। আচ্ছা, তো এবার হচ্ছে গিয়ে লেখো কয়েকটি বিশেষ ক্ষেত্র। কয়েকটি বিশেষ ক্ষেত্র, দেখো আমরা যদি দেখি এ ক্রস বি সেটের উপসেট, তাহলে মনে করো R1টা হচ্ছে গিয়ে এ ক্রস বি সেটের উপসেট, তাহলে রিলেশনটাকে আমরা কিভাবে লিখি, R1 সাচ দ্যাট এ টু বি, এরকম লিখি। তখন কি বলি, এ থেকে বিতে একটি সম্বন্ধ, ক্লিয়ার। এবার মনে করো R2 একটা সেট, সরি সম্বন্ধ রয়েছে, যেটা কার উপসেট, এ ক্রস এ, মানে আমি বি এর জায়গায় কাকে বসিয়ে দিয়েছি, এ বসিয়ে দিয়েছি, তার মানে একটা শর্ত চাপিয়ে দিলাম যে বি এর জায়গায় এ, বা বলতে পারি এ ইকুয়াল টু বি, যা খুশি, তাই তো। তাহলে একটা শর্ত চাপিয়ে দিলাম, তার জন্য দেখো শর্ত যখন চাপিয়ে কোনো কিছু আলোচনা করব তখন সেটাকে কি বলে বিশেষ ক্ষেত্র, বা ম্যাথামেটিক্স এটা বলে থাকি অনুসিদ্ধান্ত। তো আমি আর অনুসিদ্ধান্তে গেলাম না, বিশেষ ক্ষেত্রই লিখলাম। তো কি হচ্ছে, তো তখন আমি এটাকে কি লিখবো, R2 such that এ টু এ, তো তখন এটাকে কি বলবো, এ থেকে এতে একটি সম্বন্ধ, তো এটা বলা যায় না, আমরা কি বলবো, এতে সম্বন্ধ, এর উপর একটি সম্বন্ধ। ঠিক আছে, এর উপর একটি সম্বন্ধ, তাহলে এ থেকে এতে একটি সম্বন্ধ না বলে আমরা বরং এখানটাতে কি বলবো, যে এ সেটের উপর একটি সম্বন্ধ, ক্লিয়ার। তার মানে কি, যখন এ ক্রস এ সেটের উপসেট হবে তখন এ সেটের উপর একটি সম্বন্ধ বলবো, যখন বি ক্রস বি এর উপসেট হবে তখন বলবো বি সেটের উপর একটি সম্বন্ধ, মানে যখন এ সেটের উপর একটি সম্বন্ধ বলছে তাহলে এ থেকে এতে রয়েছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে প্রথমটা, তাহলে এ সেটের উপর সম্বন্ধ, ঠিক আছে, তাহলে কি লিখবো, আচ্ছা তার আগে এটা কি হতে হবে, শূন্য অশূন্য সেট, যদি ক্যাপিটাল এ একটি অশূন্য সেট হয় তবে এ ক্রস এ কার্তেশীয় গুণফলের যে কোনো উপসেটকে এ সেটের উপর
একটি সম্বন্ধ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর দু নাম্বার একক সম্বন্ধ। একক সম্বন্ধ, ঠিক আছে? তো একক সম্বন্ধটা কি? ধরো আগে প্রথমে এর সংজ্ঞাটা লেখাচ্ছি, হ্যাঁ, তারপর আমি এটা নিয়ে আলোচনা করব। বা ধরো আমি যদি একটা উদাহরণ নিই, মনে করো এ হচ্ছে গিয়ে একটা সেট 1 2 3, ঠিক আছে? আর আর একটা রিলেশন রয়েছে কিরকম 1 1 3 3, ঠিক আছে? তো দেখো এই যে রিলেশনটা রয়েছে, তো রিলেশনটার মধ্যে এই যে ক্রমিত জোড়গুলো রয়েছে, দেখো তার প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটো সেম। তাহলে 1 1 এখান থেকে আমি কি বলতে পারি 1 1 এর সাথে সম্পর্কিত, বা বলতে পারি 1 তার নিজের সাথে সম্পর্কিত। আবার দেখো 3 3 কথা বললেও একই কথা বলা যায় যে 3 তার নিজের সাথে কি সম্পর্কিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এরকমটা যদি হয় তাহলে ওই প্রকারের রিলেশনকে আমরা কি বলবো বলো? একটি একক সম্বন্ধ। মানে কি তার প্রথম পদ এবং দ্বিতীয় পদ একই হতে হবে। তো এখানে দেখো 2 এর কিন্তু কোনো রকম ক্রমিত জোড় নেই, তার মানে কি 2 এর সাথে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। আর যদি থাকতো তাহলে কিরকম ভাবে থাকতো 2 2, মানে কি যে কোনো পদ তার নিজের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এটা একটুখানি লিখি। তাহলে যদি ক্যাপিটাল এ একটি অশূন্য সেট হয় তবে a, a such that small a belongs to capital A। দেখো কি হচ্ছে 1 1 2 3 3, তাহলে কি বলবো এখানে? আমি যদি প্রথমটাকে a লিখি পরেরটাও কত হবে a, তুমি যদি b লেখো পরেরটাও কত হবে b। আর এই পদগুলো কোথা থেকে আসছে? a সেটের উপর একটি সম্বন্ধ হয়, মানে এই যে একক সম্বন্ধ এটা বেসিক্যালি a টু a হয়। তাহলে এই প্রথম পদটা আসছে কোথা থেকে? a থেকে। দ্বিতীয় পদটা আসছে কোথা থেকে? a থেকে। তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদ তো সেম, তাহলে আমি কি লিখে দিচ্ছি a belongs to a। নাহলে আমাদের কি লেখা উচিত ছিল? এটার জন্য a belongs to a, আবার এটার জন্য কি a belongs to a। তো একই জিনিস দুবার রিপিট হচ্ছে, তার জন্য আমি কি লিখে দিলাম a belongs to a। ঠিক আছে? তাহলে আকারের সম্বন্ধকে কি, তাহলে তোমাদের এটা বোঝা গেছে? যদি a একটি অশূন্য সেট হয় তবে a, a such that a belongs to a আকারের সম্বন্ধকে একক সম্বন্ধ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ হিসাবে এই জিনিসটাকে তোমরা লিখে নাও। মানে এখানে কিন্তু লক্ষ্য করো যদি 2 রয়েছে, ঠিক আছে? তো 2 রয়েছে মানে দুইটা সেটে রয়েছে, কিন্তু দেখো সম্পর্ক নেই, তাতে কিন্তু কোনো রকম যায় আসে না। কিন্তু যদি থাকতো তাহলে কি আকারে থাকতো? 2 2 আকারে। তাহলে তোমরা প্রথমে এ সেটের উপর সম্বন্ধ আর একক সম্বন্ধ এই জিনিসটা লিখে নাও। ঠিক আছে? আচ্ছা, এটা ভালো মতো কিন্তু বুঝবে, এটা পরবর্তীকালে খুব ইউজ হবে। হ্যাঁ, তো এ সেটের উপর একটা সম্বন্ধ আর হচ্ছে কি একক সম্বন্ধ। তো ভিডিও পজ করে তোমরা আগে এটাকে লিখে নাও। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কি সংজ্ঞার অঞ্চল। তো সংজ্ঞায় আমরা পরে আসবো, আগে উদাহরণ নিয়ে কয়েকটা কাজ বুঝি। দেখো এর আগে আমি যে সম্বন্ধের চারটে উদাহরণ দিয়েছিলাম সেখানে কি ছিল? এ সেট 1 2 3 4, আর বি সেট কি ছিল? দেখো 5 6 7 8। ঠিক আছে? তো তোমরা যদি ভালো মতো মনে করো, দেখো একটু পেজ উল্টে দেখে নাও যে R1 এর যে সম্বন্ধটা পেয়েছিলাম সেখানে কে কে ছিল? দেখো 1 2 1 সরি 1 5 1 6 1 7 1 8। কি বললাম বোঝা? সরি ভুল বললাম, R1টা কি ছিল? 5 ছিল। R1টা 5 ছিল, তো প্রথমে আমি R2 তে আসছি। তো R2 যে সম্পর্কটা ছিল, দেখো সেখানে কি পেয়েছো? 2 1 5 1 6 1 7 1 8, তাই তো? আবার এরপর কি পেয়েছো? 2 5 2 6 2 7 2 8। তারপরে কি পেয়েছিলে? 3 5 3 6 3 7 3 8। তারপরে কি পেয়েছিলে? 4 5 4 6 4 7 4 8। তাহলে এই যে 16টা ক্রমিত জোড় পেয়েছিলে, এই প্রত্যেকটা ক্রমিত জোড়ে প্রথম উপাদানগুলো কি আছে? 1 1 করে আছে চারটের জন্য, 2 2 করে আছে চারটের জন্য, 3 করে আছে চারটের জন্য, 4 4 করে আছে চারটের জন্য। তাহলে এই যে প্রথম উপাদান তাদের যে সেট, সেটাকেই আমরা কি বলছি বলো? সেটাকেই আমরা বলছি হচ্ছে গিয়ে কি সংজ্ঞার অঞ্চল। তাহলে R2 এর সংজ্ঞার অঞ্চল। দেখো প্রথম উপাদানটা কি ছিল R2 সম্পর্কে? দেখো 2
পাচ্ছি, তারপরে কি পাচ্ছি, সরি 1 পাচ্ছি, কেন 1-এর সাথে সম্পর্ক হয়েছে। তারপরে কি পাচ্ছি বলো, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে এর যে সেটটা তাকে কি বলা হবে, যে সংজ্ঞার অঞ্চল। মানে আমি যদি আরেকটা উদাহরণ কনসিডার করি, R1 মনে করো 1 1 1 2, আচ্ছা তারপরে মনে করো 2 1, ঠিক আছে, এরকম রয়েছে। তাহলে দেখো এই যে তিনটে ক্রমিত জোড় পেয়েছি, তার প্রথম উপাদানগুলো কি আছে 1 1 2, তাহলে এর যে প্রথম উপাদানগুলো সেট, সেটাকেই আমরা কি বলবো, সংজ্ঞার অঞ্চল, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তাহলে ডি কত হচ্ছে বলো, 1 1। তো তোমরা জানো সেটে একই উপাদানের পুনরাবৃত্তি হয়, তাহলে এই দ্বিতীয়বার 1 লেখার কোনো প্রয়োজন নেই, তারপরে আমরা কি লিখবো 2। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের বলো সংজ্ঞার অঞ্চল। তাহলে প্রথমটার জন্য কত হবে, কোনো সম্পর্ক নেই, তাহলে প্রথম উপাদান কিছু পাচ্ছি না, মানে ফাই। আবার দেখো R3 এর সংজ্ঞার অঞ্চল কি ছিল, দেখো দেখো y = x + 3 ছিল, মানে কত ছিল দেখো 2 5 পেয়েছি, 2 6 পেয়েছি, 2 7 পেয়েছি, তা পেয়েছি কি পাইনি, দেখো 2 5, সরি ভুল বললাম, 2 5 পেয়েছি, 3 6 পেয়েছি, আর একটা 4 7 পেয়েছি। তাহলে প্রথম উপাদানগুলো কি কি ছিল 2 3 4, তাহলে তাদের যে সেট দ্যাট ইজ 2 3 4, এটাকে কি বলবো R3 এর সংজ্ঞার অঞ্চল। তারপরে R4 এ দেখো কি পেয়েছি 1 5, তারপরে পেয়েছি 2 6, তারপরে পেয়েছি 3 7, তারপরে পেয়েছি 4 8। তাহলে প্রথম উপাদানগুলো কে রয়েছে যথাক্রমে 1 2 3 4, তাহলে তাদের যে সেট তাহলে কত আসছে সেটা 1 2 3 4। তাহলে এটা হয়ে গেল কি R4 এর সংজ্ঞার অঞ্চল, ঠিক আছে। তাহলে এই উদাহরণগুলো তোমাদের স্পষ্ট। তাহলে আমি চলে আসি হচ্ছে গিয়ে এখানটাতে, ঠিক আছে। তাহলে দেখো সংজ্ঞার অঞ্চল কি বলছে, তাহলে যদি এ ও বি দুটি অশূন্য সেট এবং আর এ থেকে বি তে একটি সম্বন্ধ হয়, আগে তো সম্বন্ধের কথা বলি, তারপরে তো সংজ্ঞার অঞ্চলে আসবো। তাহলে সম্বন্ধ তোমরা একটুখানি বুঝতে পেরেছো যে সম্বন্ধ হতে গেলে আমাদের এ আর বিটাকে কি হতে হবে, অশূন্য সেট। তাহলে কি লিখেছি দেখো, যদি এ ও বি দুটি অশূন্য সেট হয় এবং আর এ থেকে বি তে একটি সম্বন্ধ হয়, তবে আর সম্বন্ধের অন্তর্ভুক্ত ক্রমিত জোড়গুলির প্রথম উপাদান সমূহের সেটকে আর সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল বলা হয়। তবে আর সম্বন্ধের অন্তর্ভুক্ত, যেমন দেখো এটার ক্ষেত্রে দেখো কি রয়েছে 2 3 4, তাই তো 2 3 4। তাহলে দেখো এখানটাতে 1 কে কেন লিখিনি, কেন দেখো এই যে R3 যে সংজ্ঞার অঞ্চলটা ছিল সেখানে দেখো 1 দিয়ে কোনো রকম ক্রমিত জোড় পাইনি, তার জন্য আমরা কিন্তু এখানে 1 লিখতে পারিনি। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল, দেখো তাহলে এটাখানি বোঝো। তবে আর সম্বন্ধের অন্তর্ভুক্ত ক্রমিত জোড়গুলির প্রথম উপাদান সমূহের যে সেটকে আর সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল বলা হয়। ক্লিয়ার? তাহলে দেখো সংজ্ঞার অঞ্চলকে আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং সংজ্ঞার অঞ্চল, তোমরা পারলে এই জিনিসটা না এই নিচে লিখে নেবে, হ্যাঁ। তো সংজ্ঞার অঞ্চল কত হবে বলো, সংজ্ঞার অঞ্চল ভালো মতো বোঝো। সংজ্ঞার অঞ্চলে তাহলে কি টাইপের এলিমেন্ট থাকে, একটা করে পদ থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখছি x such that। তাহলে x টা কোথা থেকে আসে, a থেকে আসে, তাহলে x belongs to a হবে। আর অবশ্যই এই x দিয়ে কি হতে হবে, ক্রমিত জোড় হতে হবে। এবং তাহলে কি লিখবো, x, y belongs to কত হতে হবে r। কেন দেখো আমরা যদি 1 দিয়ে কোন রকম R3 তে ক্রমিত জোড় ছিল না, তাই কিন্তু আমরা 1 লিখতে পারিনি। তাহলে এটাও বুঝতে হবে x যেমন a সেট থেকে আসছে, আবার x এ x দিয়ে কোনো ক্রমিত জোড় তৈরি হতে হবে, তাহলেই x টা কিসের মধ্যে আসবে, সংজ্ঞার অঞ্চল। তাহলে এইটুকুনি জায়গা তোমাদের বুঝতে অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে সংজ্ঞার অঞ্চল আর তার কিছু উদাহরণ। তাহলে তোমরা প্রথমে সংজ্ঞার অঞ্চলটাকে ভালো করে বুঝে নাও, হ্যাঁ। তো ভিডিও পজ করে আগে লেখো, লিখে তারপরে আবার এটাকে রিডিং পড়ো, দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, হ্যাঁ। তো আগে লিখে নাও সংজ্ঞার অঞ্চল। আচ্ছা, তো এরপর প্রসার বা পাল্লা, ঠিক আছে। তো দেখো সংজ্ঞার অঞ্চলে কি ছিল, প্রথম উপাদানগুলির সেট, আর প্রসারে কি হচ্ছে দ্বিতীয় উপাদানগুলোর সেট। যেমন দেখো এখানে একটা উদাহরণ 1 1 1 2 2 1, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো দ্বিতীয় উপাদানগুলো কি রয়েছে 1 2, ঠিক আছে, আর এই 1 লেখার দরকার নেই। তাহলে দ্বিতীয় উপাদানগুলোর যে সেট তাকে কি বলা হচ্ছে, প্রসার বা পাল্লা, ঠিক আছে। তাহলে দেখো সংজ্ঞাতে চলে আসি, যদি এ ও বি দুটি অশূন্য সেট হয় এবং আর এ থেকে বি তে একটি সম্বন্ধ হয়, তাহলে কেন এটা প্রথমে উল্লেখ করছি বুঝতে পারছো, কেন সংজ্ঞার অঞ্চল প্রসার এটা কার হয়, সম্বন্ধের হয়। তাহলে সম্বন্ধের কথা আমি প্রথমে উল্লেখ করব, দেন কি সংজ্ঞার অঞ্চল বা প্রসারের কথা উল্লেখ করব, ঠিক আছে। তবে আর সম্বন্ধের অন্তর্ভুক্ত ক্রমিত জোড়গুলির দ্বিতীয় উপাদান সমূহের যে সেট,
তাকে কি বলা হচ্ছে আর সম্বন্ধের প্রসার বা পাল্লা বলা হয়। তাহলে প্রসার বা পাল্লাতে কি হয় বলো, দ্বিতীয় উপাদানটা সেট, তার জন্য আমি কি লিখেছি y such that y belongs to b, আর অবশ্যই কি হতে হবে, ক্রমিত জোড়টাকে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝতে পারলে। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে R1 এর প্রসার বুঝতেই পারছো, ফাই কোনো রকম ক্রমিত জোড় পাইনি। R2 তে আমি কি পেয়েছিলাম দেখো 1 5 1 6 1 7 1 8, তারপরে আরো পেয়েছিলাম। তো দেখো এই প্রথম চারটেকে দেখলে পরেই বোঝা যায় 1 এর সাথে 5, তাহলে দ্বিতীয় উপাদানটা কত ছিল 5, তারপরে কি 2 এর সাথে 1 এর সাথে 5, তারপরে কি ছিল 1 এর সাথে 6, তাহলে 6 1 এর সাথে 7 1 এর সাথে 8। ঠিক আছে, তাহলে হয়ে গেল R2 এর প্রসার। মানে প্রথম চারটেকে লক্ষ্য করলেই বোঝা যাবে, কেন পরে কি আছে 5 6 7 এর রিপিটেশন রয়েছে, তো সেটে আমরা কোনো পদ রিপিট করতে পারি না বা পুনরাবৃত্তি করতে পারি না। আচ্ছা R3, তো R3 ছিল হচ্ছে গিয়ে দেখো y ইকুয়াল টু সম্পর্কটা কি ছিল x প্লাস 3, তাই তো, তাহলে 2 এর সাথে 5 পেয়েছি, তাহলে এখানে কত হবে 5, তারপর 3 এর সাথে 6 পেয়েছি, তাহলে 6, 4 এর সাথে কত পেয়েছি 7, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা আবার R4 এতে আমি কি পেয়েছিলাম দেখো 1 এর সাথে 5, 2 এর সাথে 6, 3 এর সাথে 7, 4 এর সাথে 8, তাহলে 1 এর সাথে 5, 2 এর সাথে 6, 3 এর সাথে 7, 4 এর সাথে 8। ক্লিয়ার, তাহলে হয়ে গেল হচ্ছে কি আমাদের প্রসার। তো একটা জিনিস লক্ষ্য করো, এই প্রসারের যে পদগুলো সেগুলো কোথা থেকে আসে, বি সেট থেকে। তো এক্ষেত্রে দেখো ইকুয়াল টু বি হচ্ছে, আবার এক্ষেত্রে 5 6 7 এই পদগুলো বিতে আছে, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি বি সেটের উপসেট। তাহলে দেখো প্রসার কি হচ্ছে, প্রসার হচ্ছে গিয়ে কি বি সেটের উপসেট বা সমান। তাহলে এখান থেকে একটা পয়েন্ট লিখতে পারি, তাহলে প্রসার সাবসেট অর ইকুয়াল টু কত বি সেট। তাহলে এটা তোমরা সুন্দর করে বক্স করে দাও, একদম সুন্দর করে বক্স করো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হয়ে গেল আমাদের প্রসার বা পাল্লা। তাহলে তোমরা ভিডিও পজ করে প্রসার বা পাল্লার সংজ্ঞা লেখো, তারপরে এই উদাহরণগুলো নোট ডাউন করো। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা করাবো উপসংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, তো তার আগে ভিডিও পজ করে তোমরা প্রসার বা পাল্লাটাকে লিখে নাও। আচ্ছা, তো মনে করো আর হচ্ছে গিয়ে কি এ থেকে বিতে একটি সম্বন্ধ। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড যে সেটটা, মানে এ থেকে বিতে একটি সম্বন্ধ, এই সেকেন্ড সেটটাকে কি বলা হচ্ছে উপসংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, তাহলে দেখো সংজ্ঞা পড়ো। যদি এ, তাহলে কি বলছে উপসংজ্ঞার অঞ্চল বা কোডোমেইন, যদি এ ও বি দুটি অশূন্য সেট হয় এবং আর এ থেকে বি তে একটি সম্বন্ধ হয়, তবে বি সেটকে আর সম্বন্ধের কি বলা হচ্ছে, আর এ থেকে বি তে একটি সম্বন্ধ হয় তবে বি সেটকে আর সম্বন্ধের কি বলা হচ্ছে উপসংজ্ঞার অঞ্চল। তো এর আগে আমরা দেখেছিলাম, দেখো যে আমরা দেখেছিলাম প্রসার কার সাবসেট অর ইকুয়াল টু ছিল বি। আচ্ছা এখন বি এর একটা স্পেশাল পরিচয় আছে, সেটা কি উপসংজ্ঞার অঞ্চল, তাই বি না লিখে আমি কি লিখে দিলাম উপসংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা তোমরা বক্স করে নাও। ক্লিয়ার, তাহলে হয়ে গেল উপসংজ্ঞার অঞ্চল। তো এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা করালাম সেটা কিন্তু ক্লাস 11 এর পার্ট ছিল। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে গিয়ে ক্লাস 12 এর পার্ট করাবো, যেখানে আমরা শুরু করব সম্বন্ধের প্রকারভেদ। ঠিক আছে, তো এখানে আমি আমার 11 এর পড়ানো শেষ করলাম। তো এরপরে তোমরা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে সেখানে আমরা দেখাবো হচ্ছে গিয়ে কি সম্বন্ধের প্রকারভেদ। ঠিক আছে, তো সেটা থেকে আমাদের ক্লাস 12 এর ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, তো এইটুখানি তোমরা আগে ভালো মতো করে নাও, কেন এইটুখানি ছাড়া কিন্তু তোমরা ক্লাস 12 এর পড়ানোটা বুঝতে পারতে না। ঠিক আছে, তার জন্য আমি প্রথমে 11 ক্লাসের পড়ানোটা ডিসকাস করলাম। ঠিক আছে, তারপর আমরা ডিসকাস করব ক্লাস 12 এর প্রথম টপিক, সেটা কি দিয়ে শুরু হবে, সম্বন্ধের প্রকারভেদ। তো তার জন্য আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমার নেক্সট লেকচারটা দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা তো তার আগে তোমরা একটুখানি খুব ভালো মতো বুঝে নাও, করে নাও। ঠিক আছে, আর এটা লিখে নাও।